আমাদের বন্ধু মহলে সবচেয়ে অবহেলিত বন্ধুটি হলো মঈন। আসলে ওকে কোনোদিন বন্ধু হিসেবে মেনেই নিতে পারিনি আমরা। গ্রামে বাড়ি ওদের, ওর বাবা কৃষক। এতটুকু পর্যন্ত জানি আমরা, ওর সম্পর্কে আর কিছু জানার প্রয়োজন মনে করিনি কখনো। ক্যাফেটেরিয়াতে বন্ধুদের আড্ডায় কখনো ওকে ডাকি না আমরা। ও নিজ থেকে এসে হাজির হয়। ওকে দেখে সবাই নাক মুখ কুঁচকে যায়। ওর শরীর থেকে নাকি বিশ্রী ঘামের গন্ধ বেরোয়। আমি ব্যক্তিগতভাবে ওকে কখনো পছন্দ বা অপছন্দ কিছুই করি না, কিন্তু বাকি বন্ধুদের সাথে থাকতে হলে ওকে কাছের কোনো বন্ধু হিসেবে মেনে নেওয়ার উপায় নেই। আমি নিজেও মধ্যবিত্ত ঘরের মেয়ে। আমার বাকি বন্ধুরা সব ধনী ঘরের আলালের দুলাল দুলারি। ওরা আমার সাথে মিশে শুধুমাত্র আমার ভালো রেজাল্টের জন্য, এটা আমি বুঝি। কিন্তু তারপরে আমি ওদের সাথে মিশতে বেশি পছন্দ করি। ওরা যখন মঈনকে অপছন্দ করে, আমি আগ বাড়িয়ে কখনো ওর সাথে কথা বলতে যাই না, কিন্তু তাতে ওর উৎসাহে কখনো ভাটা পড়েনি। দিব্যি আমাদের আড্ডায় এসে হাজির হয় আর গোকরাসে খাবার খায়, কিন্তু নিজের থেকে কখনো খাবারের বিল দেয় না। খেয়ে কিছু সস্তা জোকস বলে আমাদের হাসানোর চেষ্টা করে, কিন্তু তাতে আমাদের হাসি আসার বদলে বড্ড বিরক্ত লাগে। এর মধ্যে সেদিনও ও এসে আমাদের সাথে আড্ডা দিতে শুরু করে। এসেই এক প্রস্ত হেসে জোকস বলা শুরু করে দেয়। বন্ধুরা, শোনে, আজ তোদের দারুণ একটা জোকস বলবো। একটা ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, আমি দেখতে কেমন? বাবা বলল, তোর প্রেমিকার কাছে গিয়ে শোন, তুই দেখতে কেমন। ছেলে বলল, আমার তোর প্রেমিকা নেই বাবা। তাহলে বুঝে নে তুই দেখতে কেমন। এটা বলে ভীষণভাবে হাসতে লাগলো মঈন। আমরা কেউ হাসলাম না, হাসি এলো না। বরং ওরা সবাই ওর দিকে চোখ সরু করে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকলো। হঠাৎ রুমি বলল, মঈন, রোজ এসে তো খেয়ে চলে যাস, একদিন বিল দিস না। আজ বিলটা তুই দে। আমি চমকে উঠে ওদের দিকে তাকালাম। আমি জানি মঈনের অবস্থা এতটা ভালো না। এক জামায় সে বছরের পর বছর পড়ে আসছে। বই কিনতে হবে বলে সারাদিন ক্লাসের পরে আমরা সবাই যখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরি, ও তখন লাইব্রেরি যেয়ে বসে বই থেকে নোট করে। ও কিভাবে এত মানুষের খাবারের বিল দিবে? আমি কিছু বলি না, পাছে ওরা আমাকে নিয়ে হাসাহাসি করে কিনা। মাথা নিচু করে চুপচাপ বসে থাকি আর ভাবি, তোকে এত ছোট করা হয় কেন যে তাও আসিস তুই মইন। আর চোখে তাকিয়ে দেখি সবাই মিটমিট করে হাসছে ওর দিকে। আর মইনের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। শাওন বলল, আরে বাদ দে, ও কোথা থেকে বিল দিবে? ওর বিলটা আমি দিয়ে দিচ্ছি, এটা সম্মানীয় হিসেবে দিলাম। সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে শাওনের দিকে তাকালো। সম্মানী? কিসের সম্মানী? শাওন ভুরু নাচে বলল, কেন রে? রাস্তায় দেখিস না বাদর খেলা দেখিয়ে কেমন টাকা উপার্জন করে মানুষেরা? আমাদের মইন তো ওরকমই কিছু অখাদ্য জোক শুনে। তার একটা সম্মানী আছে তো নাকি? আমার কানটা গরম হয়ে গেল শুনি এতটা অপমান। সবাই হো হো করে হেসে উঠল। আর মইন, ওর চোখে পানি চলে এসেছে। অনেক কষ্টে কান্না চেপে রেখেছে, বোঝাই গেল। আমার ভারী রাগ হলো ওদের উপর। না হয় ছেলেটা একটু খেতে আসে আমাদের সাথে, তাই বলে এভাবে কথা বলবে ওরা? যতই হোক, ও তো আমাদের ক্লাসমেট। সবাই তো বড় লোকের সন্তান। এই কয়টা টাকায় কি হবে ওদের? রুই বলে, হ্যাঁ, এটা তো ঠিক বলছিস। বেশ তো মইন, এখন থেকে তুই আমাদের এভাবে সস্তা জোক শোনাবি। এরপর আমাদের মধ্যে কেউ না কেউ তোর খাবারের বিল দিয়ে দেবো। কিন্তু কখনো দামি খাবার খাবি না। যেমন সস্তা জোকস তেমন সস্তা খাবার খাবি। এ কথা শুনে সবাই একজন আরেকজনের গায়ের উপর ঢলে পড়ে হাসতে লাগলো। মইনের দিকে তাকানো যাচ্ছে না, এখনো বেহায়ের মতো তাকিয়ে আছে ওদের দিকে। আমার কেন জানি ভীষণ মায়া হলো ওকে দেখে, কিন্তু তাও কিছু বলি না, আমি চুপচাপ করে থাকি। হঠাৎ আমাদের সবাইকে চমকে দিয়ে মঈন আস্তে করে বলল, বেশ, আজ সবার খাবারের বিল আমি দিব। কত টাকা হয়েছে? আমরা অবাক হয়ে ওর দিকে তাকাই। খুব কষ্টে চেপে কথাটা বলল, বোঝা যাচ্ছে। সায়ন বলল, তুই দিবি? তুই জানিস কত টাকা হয়েছে? মঈন মুচকি হেসে বলল, তোরা জানালেই জানবো কত টাকা হয়েছে। সবারটা মিলিয়ে ৩,০০০ টাকা বিল হয়েছে। মঈন কাঁপা কাঁপা হাতে পকেটে হাত দিল। আমি দিব্য বুঝতে পারলাম হয়তো ওর পকেটে এত টাকা নেই, অথবা এতটুকু আছে মাসের শেষ সম্বল হিসেবে। আমাদের অবাক করে দিয়ে কয়েকটা পুরনো টাকার নোট বের করলো সে। সেখানে ১০০ টাকা, ৫০ টাকা, বেশ কিছু ময়লা নোট দেখে যাচ্ছে। খুব সপ্তপর্ণে টাকাগুলো বের করে একটা একটা করে গুনতে লাগলো। বাকিরা ওর কাণ্ড দেখে বেশ মজা পাচ্ছে মনে হচ্ছে। মুখ টিপে হাসছে সবাই, শুধু আমার হাসি আসছে না। মধ্যবিত্ত ঘরের জন্ম নেওয়া আমি অভাবকেই ভালো করেই জানি, কিন্তু অজানা এক ভয় আমি কিছুতেই বলতে পারছি না। নিজের উপর রাগ হয় আমার। বেশ কিছুক্ষণ ধরে টাকা গোনার পর কয়েকটা নোট টেবিলে রাখে সে। ওর পকেটে আর কোনো টাকা নেই, অজস্র খুচরো টাকা মাটির ব্যাংকে যেভাবে জমানো থাকে তেমন। রুই একটা টিটকের সঙ্গে হাসি দিয়ে বলল, ওগুলো কি মুঘল আমলের টাকা নাকি রে মঈন? না মানে, এত ঝাঁ চকচকে নোট তো আগে দেখিনি। খুব হাসাহাসি করতে থাকে ওরা। আমি শুধু মঈনের দিকে তাকিয়ে থাকি।
ও কিভাবে এসব সহ্য করছে? বেহায়ের মতো তাকিয়ে থাকে, ওদের দিকে ফ্যালফ্যাল করে। শেষ পর্যন্ত মইনের টাকাতে সেদিন সবার বিল দেওয়া হয়। আমি অবাক হয়ে সবার দিকে তাকিয়ে থাকলাম। এত বড়লোকের সন্তান হওয়া সত্ত্বেও এদের মানসিকতা কতটা নিচু। আচ্ছা, আমার মানসিকতা কি খুব উঁচু? আমি কি নিজেই পারলাম ওকে এদের হাত থেকে বাঁচাতে? নিজেই নিজেকে ধিক্কার জানালাম মনে মনে। ভাবলাম ক্লাসের পর সবাই যখন চলে যাবে আর মইন লাইব্রেরিতে বসে বই পড়ে, তখন ওর সাথে কথা বলবো আমি। আজ কেন জানি ভীষণ খারাপ লাগছে আমার ওর জন্য। টাকাটা দেওয়ার পর চোখ মুছতে মুছতে মহিন উঠে চলে গেল। বাকিরা ওকে টিটকিরি দিয়ে কী সব বলতে লাগলো। রোদেলা বলে, এখনও যদি একটু লজ্জা হয় আর যেন না আসে আমাদের আড্ডায়। রুমি বলল, আসবে না আবার। ছোট লোকের বাচ্চাগুলো ভীষণ নির্লজ্জ হয় দেখিস, কাল আবার আসবে। আমি অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকি। ইউনিভার্সিটিতে পড়া ছাত্র, সবার মুখের ভাষা কত বাজে। এরাই নাকি একসময় বড় চাকরি করবে, দেশ চালাবে, অথচ মানুষকে কিভাবে ছোট করে কথা বলতে হয়। চুপচাপ চলে আসি ওখান থেকে। ক্লাস শেষে যথারীতি মইন লাইব্রেরিতে চলে যায়। তবে অন্যদিন ওর মধ্যে যে প্রাণবন্ত ভাবটা থাকে, আজ তা নেই। ভীষণ চুপচাপ হয়ে আছে সে। আমি ওর সাথে কথা বলবো ঠিক করেছি, তাই তখনই বাড়ি না যেয়ে বসে থাকি আমি। রোদেলা বলে, কিরে মিথি, বাসায় ফিরবি না? আমি বললাম, তোরা যা, আমি একটু পরে যাব। ওরা তেমন কিছু বলে না আমাকে নিয়ে, ওদের তেমন কোনো মাথা ব্যথা নেই। শুধু পরীক্ষার আগের রাতে আমার কথা মনে পড়ে ওদের পরীক্ষার সাহায্য পাওয়ার জন্য। তবুও খুশি আমি, এটাই বা কম কি। ওরা চলে যাওয়ায় হাফ ছেড় বাঁচি আমি। ভাগ্যিস কেউ কিছু সন্দেহ করেনি। সবাই চলে গেলে আস্তে করে লাইব্রেরিতে যাই আমি। এমন সময় লাইব্রেরিতে হাতে গোনা 4-5 জন ছাড়া কেউ থাকে না। আমি আস্তে করে যেয়ে মইনের পাশের চেয়ারে বসে আছি। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। কোনোদিন ভাবতে পারিনি আমি ওর পাশে যেয়ে বসবো। তোতলাতে তোতলাতে বলে, তুই কিছু বলবি? আমি একটু হাসি। ওর ভয় পাওয়া দেখে, কোনো কিছু না বললে বুঝি তোর পাশে বসা যাবে না? মইন পুরোপুরি অবাক। ও বারবার দরজার দিকে তাকাচ্ছে। বন্ধুদের নতুন ফাঁদ কিনা ওকে অপ্রস্তুত করতে, সেটাই বোঝার চেষ্টা করছে। আমি আবারও হাসলাম ওর কাণ্ড কারখানা দেখে। বললাম, কাকে খুঁজছিস? এখানে তো কেউ নেই। মইন আমতা আমতা করে বলল, আমি বলি, আজ এতগুলো টাকা যে দিলি খাবারের বিল, কোথায় পেলি ওই টাকাটা তুই? মইন আমার কথা শুনে মাথা নিচু করে ফেলে। আমাকে চরম অবাক করে দিয়ে ঝরঝরে কেঁদে দেয় ও। এই 2 বছর ভার্সিটি লাইফে ওকে কখনো কাঁদতে দেখিনি আমি। সবসময় হাসি খুশি প্রাণবন্ত ছেলেটা। আমি খুব অপ্রস্তুত হয়ে যাই, বড্ড অপরাধবোধ হয় আমার। কেন যে ওকে জিজ্ঞাসা করতে গেলাম। আস্তে করে বললাম, আমি দুঃখিত মইন, প্লিজ কাঁদিস না। চুপ কর, তোর কান্না দেখে খারাপ লাগছে আমার। আমার কথা শুনে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে ফেললো ও। প্রায় 10 মিনিট কেউ কোনো কথা বলি না আমরা। ও প্রথম নীরবতা ভাঙে। সামনের দেওয়ালের দিকে তাকিয়ে বলতে থাকে, আমি জানি তোরা আমাকে পছন্দ করিস না। আমাকে দেখলে তোরা বিরক্ত বোধ করিস। আমি তোদের আড্ডায় না গেলে তোরা হাসি খুশি থাকিস, কিন্তু তারপরে বেহায়া হয়ে যাই তোদের সাথে বসে একটু খাবার খেয়ে। হা হা, একটু বলছি কেন, বেশ খাবার খেয়ে। আসলে রাতে কিছু খাই না তো, বড্ড খিদে লেগে যায়। আমি টলমল চোখে নিয়ে ওর দিকে তাকিয়ে থাকি। কতটা কষ্টে চেপে ছেলেটা হাসছে। মইন বলতে লাগলো, কিন্তু এতটা নির্লজ্জ আমি কোনোদিন টাকা দিতে পারি না। কিভাবে দিব? আমার কাছে তো টাকাই থাকে না। বলতে পারি শুধুমাত্র একটু খাওয়ার জন্য তোদের আড্ডায় বসি আমি। এই বলে আবার চোখ মোছেও। আমি শুনতে থাকি ওর কথা। কিছু বলার ভাষা নেই আমার। একটু থেমে ও আবার বলে, আমার বাড়ি থেকে আমাকে কোনো টাকা পাঠাতে পারে না। কিভাবে পাঠাবে? বাবা সামান্য কৃষক, অন্যের জমিতে চাষ করে। বাড়িতে অসুস্থ দাদি, মা, আমার ছোট 4 ভাই বোন। সবার খরচ সামলে আমার জন্য টাকা পাঠানো হয়ে ওঠে না বাবার। ভেবেছিলাম শহরে এসে টিউশন করব। কিন্তু কি জানিস তো, বেশিরভাগ ছাত্রছাত্রী অভিভাবকরা আমাকে পছন্দ করে না। তাই যত জায়গাতেই টিউশনে যাই, কয়েকদিন পড়ানোর পর তারা বলে দেয় পরের দিন থেকে আর যেন না যেতে। আমার দোষটা কি তারা বলে না। কিন্তু সেদিন আমার এক ছাত্রী বলল, স্যার, আমার বাসা থেকে মনে হয় আপনাকে আসতে নিষেধ করে দেওয়া হবে। ছাত্রীর কথা শুনে অবাক হয়ে যায় আমি। কেন, কি অন্যায় আমার? ও বলে, আসলে স্যার, আপনি তো স্মার্ট না, এক জামা পরে আসেন প্রতিদিন, এটা মায়ের ভালো লাগে না। আমি ভরকে যাই শুনি, আমার জামা দিয়ে কি হবে, আমি কেমন পড়াই সেটাই তো আসল। কিন্তু ছাত্রীর মা বলে, স্যার ক্ষমা করবেন, এভাবে আসলে আপনাকে আর রাখা হবে না। কিন্তু আমার এই একটাই টিউশনি আছে রে, এটা চলে গেলে আমাকে হয় না খেয়ে থাকতে হবে, না হয় পড়াশোনা বাদ দিয়ে বাড়ি চলে যেতে হবে। আমি অনেক দিন যাবৎ একটা মাটির ব্যাংকে টাকা জমিয়েছিলাম। ভেবেছিলাম ঈদে বাড়ি যাওয়ার সময় বাবা, মা, দাদি আর ভাই বোনগুলোর জন্য কিছু কিনে নিয়ে যাব। রাতের খাবারটা না খেয়ে টাকাগুলো জমিয়েছিলাম আমি। ভাবছিলাম ওটা দিয়ে এক সেট জামা কিনবো আজ। সেজন্য সকালে ব্যাংকটা ভেঙে টাকাগুলো এনেছিলাম। ভেবেছিলাম ক্লাস শেষে মার্কেটে যাব, কিন্তু তা তো হলো না। আমার টিউশনিটা বোধহয় আর থাকবে না রে। এই বলে একটা দীর্ঘশ্বাস ফেলে মইন
আমার চোখ গড়িয়ে কখন যে টপ টপ করে পানি পড়তে থাকে আমি টেরই পাইনি। এত কষ্ট জমিয়ে রেখে ছেলেটা আমাদের সাথে মিশতো, অথচ আমরা কি না দিনের পর দিন কত মজা করেছি ওকে নিয়ে। নিজের উপর ঘৃণা হচ্ছে আমার। আমাকে চুপ থাকতে দেখে মইন বলল, আমাকে ক্ষমা করে দিস তোরা। আর কখনো তোদের আড্ডায় ভাগ বসাবো না। তোদের ভালোবাসি বলে বারবার যেতাম, আর যাব না। আমার ইচ্ছে করছে হাউমাউ করে কাঁদতে। আমি ঠোঁট কামড়ে ধরে কান্না সংবরণ করে ফিসফিস করে বলি, আমি গতকাল আমার টিউশনে থেকে যে বেতনটা পেয়েছি, যদি কিছু মনে না করিস আমি তোকে এক সেট জামা কিনে দিই। মইন অবাক হয়ে আমার দিকে তাকায়, ওর চোখে পানি। ও কোনোভাবে ভাবতে পারেনি ওর সাথে এভাবে কেউ কথা বলবে। খানিক বাদে হেসে দিয়ে বলল, আরে ধুর, তার কোনো দরকার নেই। তুই যে এটা বলছিস তাতে আমি অনেক খুশি হয়ে গেছি। আমি বারবার করে ওকে অনুরোধ করি, কিন্তু ও কোনোভাবেই রাজি হতে চায় না। কিন্তু আমি নাছোড়বান্দা, ওকে সাথে নিয়ে যাব আমি শপিংয়ে। শেষমেশ হাল ছেড়ে দিয়ে ও বলে, বেশ কিনে দিস, কিন্তু আজ না, সামনে আমাদের পরীক্ষা, সেন্ট্রাল ভাইবা আছে একটা, ওদিন পরার জন্য এক সেট জামা তুই আমাকে কিনে দিস। আমি খুব খুশি হয়ে যাই শুনি। ওকে সেদিনের মতো বিদায় দিয়ে বাড়ি চলে আসি আমি। এরপর থেকে আমার আর মোহিনীর বন্ধুত্ব শুরু হয় অল্প অল্প করে। এটা কিছুদিনের মধ্যে আমাদের বন্ধুত্ব ওরা জেনে যায়। ভীষণ হাসাহাসি করে ওরা আমাকে নিয়ে। মইনকে জড়িয়ে আমাকে অনেক আজে বাজে কথাও রটানো শুরু করে ওরা। আমার সাথে মেশা কমিয়ে দেয়। আমি অবাক হয়ে যাই ওদের ব্যবহার দেখে। আমার দোষ শুধুমাত্র আমি মহিনের সাথে মিশি বলে? এই একটা কারণে আমার সাথে আর বন্ধুত্ব রাখা যায় না। তবে ওরা কি কখনোই আমার বন্ধু ছিল না? প্রথম অনেক খারাপ লাগতো আমার। কেউ কথা না বলে না ওরা আমার সাথে। আমি ওদের মাঝে যেয়ে বসলে ওরা উঠে চলে যায়। এই সময় মহিন আমাকে বলে, আমার জন্য তোর এই অবস্থা। তুই আর আমার সাথে কথা বলিস না রে। আমি শক্ত গলায় ওকে উত্তর দেই, আমি কার সাথে মিশবো না মিশবো আমার ব্যাপার। ওরা কখনোই আমার বন্ধু ছিল না। যদি বন্ধু হতো, তবে এই একটা কারণের জন্য ওরা আমাকে ছেড়ে যেত না। মইন কিছু বলে না, চুপচাপ আমার দিকে তাকিয়ে রয়। তবে আমার আর মইনের বন্ধুত্ব খারাপ যাচ্ছিল না। আমি বরাবর ভালো রেজাল্ট করেছি। ও তো এতদিনে তেমন ভালো করতে পারতো না। কিন্তু আস্তে আস্তে ও ভালো করা শুরু করলো। আসলে ওর একজন ভালো বন্ধু দরকার ছিল, যে ওকে অনুপ্রেরণা দেবে। সেই মানুষটা হয়ে গেলাম আমি। আমি ক্লাসের শেষে ওর সাথে লাইব্রেরিতে যাওয়া শুরু করলাম। একসাথে গ্রুপ স্টাডি করতাম। দিন যাচ্ছে, নতুনভাবে আবিষ্কার করছি ওকে। এত ভালো আর সৎ ছেলে, আমি অবাক হয়ে যাই। ভীষণ মেধাবীও আছে। খুব তাড়াতাড়ি একটা জিনিস বুঝে ফেলতে পারে ও। আমি নিশ্চিত ও এবার পরীক্ষায় টপ করবে। আমি চাই ও অনেক ভালো করুক পরীক্ষায়। সব অপমানের জবাব দিক সবাইকে। এরপর শুরু হলো পিএল পরীক্ষা। সেমিস্টারের পরীক্ষার আগের প্রিপারেশনের জন্য বন্ধ। বন্ধের আগের দিন ক্লাসে সব ছাত্রছাত্রী মিলে সিদ্ধান্ত নেওয়া হলো, আগামী শুক্রবার বিকালে আমরা নৌকা ভ্রমণে বের হবো। দারুণ মজা হবে। ক্লাসে সবাই হৈ হৈ করে উঠলো। আসলে একঘেয়ে পড়াশোনায় ব্যস্ততা, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এখন একটা ছোটোখাটো ট্যুরে দেওয়া দরকার আছে। ঠিক করা হলো, আমরা একটা ট্রলার ভাড়া করবো ২-৩ ঘন্টার জন্য। তাতে আমরা নদীতে ঘুরবো আমরা। সবাই খুব খুশি হবে। শুধু মইনের মুখটা দেখলাম একটু অন্ধকার। আমি ভাবলাম ওর আবার কী হলো। আজ লাইব্রেরিতে ওকে জিজ্ঞাসা করব। আজ বেশ চুপচাপ দেখছি ওকে পড়ার সময়। আমিও কথা শুরু করলাম, কিরে চুপ করে কেন তুই? কী ব্যাপার? ও হালকা হেসে বলল, কই না তো, কোথায় চুপচাপ? তুই আমাদের সাথে ঘুরতে যাবি না? মনি শক্ত গলায় বলে, না। কিন্তু কেন? আমি গেলে ওদের সবার আনন্দটাই মাটি হয়ে যাবে। সবার চিন্তা করবি, কিন্তু আমার চিন্তা করবি না? মইন অবাক হয়ে আমার কথা শুনে, তোর চিন্তা? হ্যাঁ, তুই না গেলে আমি যাব না। মইন হেসে দেয়। আমি অবাক হয়ে ওর হাসির দিকে তাকিয়ে থাকি। কি সুন্দর করে হাসে ছেলেটা। আচ্ছা, আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? মনে মনে লজ্জা পেয়ে যাই আমি। ভাগ্যিস মনের কথা কেউ শুনতে পারে না। কি লজ্জাটাই না পেতাম তাহলে। মইন বলে, আমি না গেলে তুই যাবি না কেন? আমি মনে মনে বলি, বুদ্ধু একটা কিছু বুঝে না উনি। মুখে বলি যে আমার ইচ্ছা, তুই যাবি ব্যাস। আর কিছু জানি না আমি। হঠাৎ তাকিয়ে দেখি মহিন আমার দিকে তাকিয়ে হাসছে। আচ্ছা, ও কি কিছু বুঝতে পারলো? কি লজ্জা, কি লজ্জা। আমাদের ঘুরতে যাওয়ার আগের দিন রাতে হঠাৎ মঈন ফোন দেয় আমাকে, মিথি, তোকে কিছু কথা বলার ছিল আমার। আমি চমকে উঠি, কী বলবে? কোনোরকম কাপড় খাবার বলায় বলি, হ্যাঁ বল, কি বলবি? মঈন একটা হাসে। কী ছিল সেই হাসিতে আমি জানি না। আমার বুকে কম্পন শুরু হয়ে যায়। হাসি থামিয়ে ও বলে, আজ বলবো না, আগামীকাল দেখা হলে বলবো। আর একটা অনুরোধ রাখবি আমায়? আমি আস্তে করে বলব, কি? তোকে একটা সবুজ শাড়ি কিনে দেওয়ার অনেক শখ ছিল আমার, জানিস? তোকে খুব মানাবে সবুজে। কিন্তু তুই তো জানিস আমার পকেটে গড়ের মাঠ। তাই ইচ্ছে থাকলে দিতে পারিনি। কিন্তু যদি পড়িস, আগামীকাল একটা সবুজ শাড়ি পরে আসবি প্লিজ। আমি কিছু বলতে পারি না। হঠাৎ খেয়াল করি আমি কাঁদছি। এই কান্নার উৎস কী, কারণ কি, আমি জানি না। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় ও। ফোন কাটার পরে ফোনটা কানে নিয়ে নিশ্চুপ বসে থাকি আমি। তবে কি আমি যা ভাবছি তাই? মইনও আমাকে। আমার কি হলো আমি জানি না। দু চোখে গড়িয়ে শুধু পানি পড়তে থাকে আমার। অদ্ভুত এক ভালো লাগায় সিক্ত হয়ে যাই আমি।
সেদিন রাতে আমার আর ঘুম হয় না। মাঝে মাঝে কেঁদে উঠি, আবার মাঝে মাঝে হেসে উঠি। ভোর রাতটা একটু তন্দ্রার মতো আসে আমার। স্বপ্নে দেখি বড় একটা সম্পান নৌকায় আমি বসে আছি সবুজ একটা শাড়ি পরে। পাশে মুখ ফুলিয়ে বসে আছে মঈন। আমি ওর রাগ দেখে বলি, কিরে, রাগ করে আসিস কেন? তোকে না বললাম সবুজ শাড়ি পরে আসতে? চোখের মাথা খেয়ে আসছিস নাকি? সবুজ শাড়ি তো পরে এসেছি, এটা সবুজ? কই না তো, এটা সবুজ না। রংটাও চিনিস না নাকি? হঠাৎ কি হলো, চারিদিকে কেমন অন্ধকার হয়ে গেল। আমি চিৎকার করে ডাকছি, মঈন, মঈন। ও কোনো সাড়া দিচ্ছে না। আমি ছটপট করছি ওকে না দেখতে পেয়ে। আরো জোরে চিৎকার করতে থাকি আমি। হঠাৎ মহিনের সাড়া পাওয়া যায়। "আমি এখানে মিতি, তোর সবুজ শাড়ি দেখতে পেয়েছি আমি। কিন্তু আমি তো তোকে দেখতে পাচ্ছি না। এই তো আমি তোর পাশে।" চারিদিকে এত অন্ধকার, আমি কিছুই দেখতে পাচ্ছি না। কোত্থাও নেই মহিন। আমি কাঁদতে থাকি। আর সাড়া পাওয়া যায় না মহিনের। কাঁদতে কাঁদতে ঘুম ভেঙে যায় আমার। উঠে দেখি মাত্র সকাল হয়েছে। আমি ঘামে ভিজে একাকার। মনটা কেমন জানি খচখচ করতে লাগলো। এটা কেমন স্বপ্ন দেখলাম? এখনই তো মহিনের সাথে কথা বলতে ইচ্ছে করছে আমার। ফোনটা হাতে নিয়ে ফোন দিতে যেয়ে দেখলাম, দিলাম না। এত সকালে ঘুম ভাঙিয়ে বিরক্ত করার কী দরকার? দেখা হলে সব কথা বলে যাব। দুপুরের পর আমি সাজতে বসলাম। মায়ের একটা সবুজ কাতানের শাড়ি পরলাম। চুলগুলো আলতোভাবে খোপা করে নিলাম। আর দুহাত ভর্তি সবুজ কাচের চুড়ি। কপালে ছোট্ট একটা কালো টিপ। বেশি সাজলাম না। মহিন বেশি চাকচক্য সাজ পছন্দ হয়নি। আমিও ছোটোখাটো পছন্দগুলি বুঝতে শুরু করে দিয়েছি আজকাল। ভেবে আবারও লজ্জা পেলাম। সাজগোজ শেষ করে আয়নার দিকে তাকিয়ে আমি নিজেকে দেখে মুগ্ধ হলাম। গেলাম। কি মোহনীয় লাগছে আমাকে। শুনেছি প্রথম প্রেমে পড়লে মেয়েরা সুন্দরী হয়ে যায়। তবে কি আমিও প্রেমে পড়ছি? লজ্জায় দুহাত দিয়ে মুখ ঢাকলাম আমি। সবাই ক্যাম্পাসে আগে জড়ো হবে বলে ঠিক করা হয়। সেখান থেকে এক্কেবারে রওনা দেওয়া হবে। সময় মতো আমি চলে যাই ক্যাম্পাসে। যেয়ে দেখি সবাই অনেক আগে পৌঁছে গেছে। আমার জন্য অপেক্ষা করছে সবাই। কিন্তু আমার চোখ কেবল একজনকে খুঁজছে। হ্যাঁ, পেয়েছে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কেউ দেখছে আমাকে হাঁ করে। পলক ফেলতে যেন ভুলে গেছি। আমি আবারও লজ্জা পাই। কালো পাঞ্জাবিতে কি ভীষণ লাগছে ওকে। এই পাঞ্জাবিটা আমি ওকে গিফট করেছিলাম কিছুদিন আগে। আজই প্রথম পড়ল। আমি যেন চোখ সরাতে পারছি না ওর দিকে। বুদ্ধিটা কি কিচ্ছু বোঝে না? হাঁ করে তাকায় আছে, কিছু বলছে না। আস্তে আমার দিকে হেঁটে আসলো। কোনোমতে মিনমিন করে বলল, "তোকে অসম্ভব সুন্দর লাগছে। একটা পরীর মতো।" প্রিয় মানুষের কাছ থেকে প্রশংসা শোনা এত শান্তি কেন? আমার কান্না পেয়ে আসলো। আমি বললাম, "তোকেও খুব সুন্দর লাগছে।" শুনে লজ্জা পেয়ে যায়। মাথা চুলকে একটা হাসি দেয়। আমি অবাক হয়ে তাকিয়ে থাকি ওর দিকে। "মঈন, কি বলবি বলছিলি বল এখন।" "পরে বলবো।" "পরে কখন? এখনই বল।" "না, পরে বলবো।" ভীষণ রাগ হয় আমার। কি চুপ করে যে ছেলেটাকে বলেই দিতে তো হয়ে যায়। আমি গোমড়া মুখ করে থাকি। সবাই রওনা হয়ে যায় তাড়াতাড়ি করে। বিকেলে ৫টার দিকে একটা ট্রলার ভাড়া করে আমরা উঠে পড়ি তাতে। ট্রলারে উঠে সবাই হইচই করতে থাকে, শুধু মঈন বাদে। আমার নজর শুধু ওর দিকে। আর চোখে ও বারবার দেখছে আমাকে। আমি নিশ্চিত আমি যা ভাবছি ও তাই ভাবছে। কোনো কিছু বলছে না। তাহলে কি মেয়ে হয়ে আমি আগে বলব? ধুর, ভালো লাগে না। ভাবতে ওর পাশে যেয়ে বসি। "কিরে, চুপচাপ বসে আছিস? কই না তো, কিছু বলবি না? এভাবে চুপ করে থাকবি?" "হুম, বলব তো, বল।" "তোকে ধন্যবাদ।" "কেন?" "আমার অনুরোধ রাখার জন্য, সবুজ শাড়ি পরে আসার জন্য।" "ও আচ্ছা, আর কিছু বলবি না?" "হুম, তোকে অনেক সুন্দর লাগছে।" "বললি তো একবার। আর কিছু বলবি না?" "আসলে মিথি, আমার মনে হচ্ছে।" "কি মনে হচ্ছে আসলে?" মহিন কথাটা শেষ করতে পারে না। আমরা ছিটকে যেয়ে ট্রলারের অপর প্রান্তে যেয়ে পড়ি। ধাতস্থ হয়ে বুঝতে না পারে বুঝতেই সবার চিৎকার শুনতে পাই। কী হয়েছে? একটা মালবাহী লঞ্চ আমাদের ট্রলারকে ধাক্কা দিয়েছে। আমরা খেয়াল করি আমাদের ট্রলার ডুবে গেছে। মইন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই প্রথম ও আমাকে জড়িয়ে ধরল। ওর বুকের মধ্যে যেয়ে ওকে জড়িয়ে ধরলাম আমি। সবাই চিৎকার করছে। যে কোনো সময় ডুবে যাবে ট্রলার। আশেপাশে কোনো সাহায্যকারী ট্রলার নেই। কেউ সাঁতার জানে না আমাদের মধ্যে মঈন বাদে। মঈন আমাকে জিজ্ঞেস করলো, "মিথি, সাঁতার পারিস?" "না মঈন, আমি পারি না।" "শুধু আমাকে শক্ত করে ধরে রাখ।" আমি শক্ত করে চেপে ধরলাম মঈনকে। প্রায় ডুবতে বসে যায় আমাদের ট্রলার। আমাকে ওভাবেই রেখে পানিতে এক লাফ দিল মঈন। আমার কোনো হুঁশ নেই। মাঝে আমার দম বন্ধ হয়ে আসছে আমার। মঈন তখন তার সর্বশক্তি দিয়ে আমাকে আবার উপরে টেনে তুলে। সাঁতার কাটতে থাকে ওভাবে। কতক্ষণ এভাবে চলছে আমি জানি না। আমরা যখন ডাঙায় পৌঁছলাম তখন আমার প্রায় অজ্ঞান হবার অবস্থা। আমাকে কোনোমতে ডাঙায় তুলে মঈন আবারও নেমে যায় পানিতে। আমি চিৎকার করে ডাকি, "কোথায় যাচ্ছিস তুই? ওরা কেউ সাঁতার পারে না মিথি। ওদের নিয়ে আসতে হবে আমাকে। তুই কি পাগল হয়ে গেলি? সবাইকে কিভাবে আনবি তুই? এখন অত কথা বলতে পারবো না। তুই এখানে থাক, আমি আসছি।" আমি পেছন থেকে চিৎকার করে ওকে ডাকি। ও নেমে যায়। আমার কোনো কথাই শোনে না। এভাবে প্রায় ৮ জনকে ও ডাঙায় তুলে নেয়। এরপর একটা সাহায্যকারী ট্রলার এসে বাকিদেরকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে মঈনের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে নিঃশ্বাস নিতে পারছে না। আমি ভয়ে
চিৎকার করে উঠি, কেউ বাঁচাও প্লিজ, তোরা কেউ মইনকে বাঁচাও, হাসপাতালে নিয়ে চল। সবাই ওকে তুলে নিয়ে নিল। একটা ভ্যান পেয়ে তাতে ওকে তুলে নিয়ে বসানো হলো। আমি বসলাম ওর মাথাটা কোলে নিয়ে। বাকিরা আসে, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, একটু কষ্ট কর, এখনই হাসপাতালে পৌঁছে যাবো আমরা। মইন কিছু বলে না, নিস্তেজ অবস্থায় আমার দিকে তাকিয়েছে। আমি হাউমাউ করে কাঁদতে থাকি ওর মাথা চেপে ধরে। ঠিক রাত ৩টার পর হাসপাতালের কর্মরত ডাক্তাররা মইনকে মৃত ঘোষণা করে। সবাই চিৎকার করে কাঁদতে থাকে, শুধু আমি কাঁদতে পারি না। আমি হাসপাতালের মেঝেতে বসে পড়ি। আমার পরনে তখন সবুজ কাতান শাড়ি, আর মইন আমার দেওয়া সেই কালো পাঞ্জাবি। মইনের নিতার দেহে পাঞ্জাবিটা কেমন যেন লেপ্টে আছে। ওঠ না মইন, তোকে যে অনেক কিছু বলার আছে আমার, ওঠ না মইন। এত ডাকার পরেও মইনের ঘুম ভাঙে না। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।